রক্তের পিপাসা কেমন সাফরাজ? ডক ডক করে পুরো জল এক নিঃশ্বাসে খেয়ে টেবিলে ভর দিয়ে ফ্যাঁসে কণ্ঠে সারফরাজ বলল, পিপাসা এখনো মেটেনি দাদাজান, আরো রক্ত মাখাতে ইচ্ছে করছে। সারফরাজের কেটে যাওয়া হাত থেকে এখনো রক্তের ধারা ঝরছে। গভীর ক্ষত সেই হাতে, কপালের কাছেও বেশ খানিক কেটে গিয়েছে। পা দুটো রক্তাক্ত জখমে ভর্তি। মোমের ক্ষীণ আলোয় সারফরাজকে একবার খুঁটিয়ে দেখে সারফরাজের সামনে চেয়ারে বসলেন সুফান। এরপর একটা কয়েন এগিয়ে বললেন, হেড আর ডিল। সারফরাজ পাকা হেসে বলল, টেল। টর্চে হেড উঠল। সুভানের বাঁকা গোফ হাসির রেখায় আরেকটু বাঁকা হলো। সাদা গুটি নিজের ঘরে সাজাতে সাজাতে ঠান্ডা ভয়ানক গলায় বলে উঠলেন, দাবা সাটাকুটি জয় নিশ্চিন্ত, তা তো জানিস নাকি? কালো গুটি নিয়ে মন্ত্রী ঘোড়া আর নৌকা সাজাতে সাজাতে সারফরাজ বলল, হয় আপনি মারবেন নয়তো আমি। প্রাণ কিন্তু একটাই যাবে দাদাজান। সুভান প্রশস্ত হাসলেন। বদ্ধ ঘরের প্রতিটি দেয়ালে বাড়ি খেল সেই হাসি, কিন্তু নির্বিকার সারফরাজ। এরপরে হাসি থামিয়ে সুভান প্রথম চাল চাললেন। ধীরে ধীরে সামনে এগোতে থাকলো দুইজনের গুটি। দুজনের চোখেই দুজনকে শেষ করার আকাঙ্ক্ষা। এক পর্যায়ে সারফরাজের সৈন্য খেয়ে ফেললেন সুভান। এতে যেন সুভানের দম্ভ আরেকটু বাড়ল। হুঁশিয়ারি দিয়ে সারফরাজের উদ্দেশ্যে বললেন, কেন ভোগের পণ্য হতে চাচ্ছিস? প্রত্যুত্তর করল না সারফরাজ। রক্তাক্ত হাতের নিজের গুটি পাশ কাটিয়ে খেলায় মনোযোগ দিল। এক পর্যায়ে নিজের ঘোড়া দিয়ে সুভানের একটা গুটি খেয়ে আরেকটা গুটির দিকে অগ্রসর হলো সারফরাজ। সুভান যখন নিজেকে বাঁচানোর চিন্তায় মগ্ন, তখন সারফরাজ শীতল গলায় বলে উঠল, আমার মাকে কোথায় রেখেছেন দাদাজান? সারফরাজের প্রশ্নে থেমে গেল সুভানের হাত। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, গুলিয়ে উঠল সবকিছু। কিন্তু সারফরাজ খেলা থামাতে কঠিন হুঁশিয়ারি দিল। এলোমেলো হাতে একটা গুটি চেলে সুভান বলল, কে তোর মা? নিজের নৌকা দিয়ে সুভানের আরেকটি গুটি টার্গেট করে সারফরাজ বলল, আপনি জানতেন আমি আপনার নাতি, তাই না দাদাজান? সব জেনে শুনেও কেন এই অভিনয়? সারফারের হাত থেকে যেন আজ নিস্তার নেই সুভানের। তবুও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেন সুভান। সুভানের চোখের পানে তাকিয়ে সারফরাজ গুনগুনিয়ে গিয়ে উঠল, চোখ যে মনের কথা বলে। সুভান নাকের পাঠা ফুলিয়ে ভারী গলায় বলল, এমন কঠিন মুহূর্তে তোর গান গাইতে ইচ্ছে হচ্ছে? খিলখিলিয়ে হাসল সারফরাজ সুভানের এহেন প্রশ্নে। এরপর খেলায় মনোযোগী হয়ে শুধালো, নিজের নাতিকে খুন করবার জন্য দলের সবচেয়ে নির্দয় মানুষকে পাঠালেন, বয়সে যে কিনা আপনার নাতির দ্বিগুণ। যদি সত্যি কিছু হয়ে যেত তখন মেয়ের সামনে মুখ দেখাতেন কি করে নানাজান? সারফরাজের নানা জান সম্বোধনে সুভানের পুরো চোখ মুখ অগ্নিবর্ণ ধারণ করল। হিতাহিত জ্ঞান হারিয়ে সুভান চিৎকার করে উঠল, তোর ওই মুখে আমাকে নানাজান বলে সম্বোধন করবি না সাফরাজ। আমি তোর নানা নই। না আমার কোনো মেয়ে ছিল, না আছে। সারফরাজ অমায়িক হাসল। সে হাসিতে বুকে জমানো কষ্ট ফুটে উঠল। নিজের রক্তাক্ত হাতে সুভানের হাত চেপে ধরে সারফরাজ ব্যথিত স্বরে বলল, মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে এত ঘৃণা? ভালোবাসা কি মহাপাপ নানাজান? হাতের ঝটকায় সারফরাজের হাত ছাড়িয়ে সুভান বলে উঠল, ভালোবাসা পাপ নয়, কিন্তু মাঝে মধ্যে পাপের চাইতেও বেশি। তোর মা নিজের ভালোবাসা খুঁজতে গিয়ে বাকি সবার ভালোবাসা পায়ে পিষে হত্যা করেছে। সমাজের মানুষের সামনে আমাকে করেছে অপমান অপদস্থ। বিয়ের আসর সেরে পালিয়ে গিয়ে তোর বাবার হাত ধরেছে। তোর নানি একমাত্র মেয়ের দেওয়া আঘাত, সমাজের মানুষের কটু কথা আর বরযাত্রীর অপমান সইতে না পেরেই হার্ট অ্যাটাকে মারা গেছে। এতেই কি শেষ? তোর বাপ আমার একমাত্র ছেলেকে সীমান্তরে শত্রু ফায়ারে মেরেছে। আমাকে সব দিক থেকে করেছে নিঃশব্দ ও অসুখী। এরপরও ওই মেয়ের জন্য বুকে দরদ থাকার কথা। সুভানের পাল্টা প্রশ্ন শুনে কিছুক্ষণ নিশ্চুপ বসে থেকে নিজের দমিয়ে রাখা ব্যথা গিলে খেয়ে সারফরাজ কম্পিত কণ্ঠে বলে উঠল, এজন্য আমার বাবাকেও আপনি নৃশংসভাবে হত্যা করেছেন নানাজান। লেফটেন্যান্ট কর্নেল সাদাফ শাহজাইনের টুকরো টুকরো লাশ আপনি আপনার মেয়েকেই বাক্স করে উপহার পাঠালেন। কোন স্ত্রী নিজের স্বামীর এমন নৃশংস অবস্থা সইতে পারে নানাজান? সুভান গং কোনো উত্তর খুঁজে পেলেন না। সারফরাজ শুকনো হাসলেন। এরপর বলল, মামা অস্ত্র পাচারের সাথে জড়িত ছিল। আমার বাবা দেশের একজন সেবক। দেশ রক্ষায় সে তার ডিউটি পালন করেছে মাত্র। জেনে বুঝে
কেন নিজের মেয়েকে বিধবা করলেন? ধরেই নিলাম আমার বাবা মা দুজনে অপরাধী, কিন্তু আমার কি অপরাধ ছিল নানা জান? আমাকে এতিম করলেন কেন? সুবহান কঠিন মুখশ্রী করে সারফরাজের পানে অনিমেষ তাকিয়ে রইলেন। জীবনে আজ প্রথম ছেলেটাকে বিধ্বস্ত ঠেকল সুবহানের কাছে। নিজের মন্ত্রীর গুটি ছেলে সুবহান উত্তর করলেন, তোর মাকে আমি সত্যি ধরে আনিনি, আর আনলেও মোটেও বাঁচিয়ে রাখতাম না। সুবহানের উত্তরে চোখের জল ছেড়ে দিল সারফরাজ। এরপর ভাঙ্গা অস্ফুট স্বরে বলল, আপনার মেয়ে হারিয়ে গেছে নানা জান। 9টি বছর ধরে তাকে খুঁজে চলেছি আমি, কিন্তু বিশ্বাস করুন কোথাও পাইনি। যেই বয়সে বাবা মায়ের বুকে ঘুমানোর কথা আমার, সেই বয়সে তাদের হারিয়ে এতিম আমি। আমার মাকে খুঁজে দেবেন নানা জান? একটু জড়িয়ে ধরে বুকের কষ্ট করে উজাড় করব। সারফরাজের আবদারে সুবহানের কঠিন হৃদয় কেমন গলতে চাইল, কিন্তু প্রশ্রয় দিল না সুবহান। মেয়ে মেয়ে জামাই নাতি এসবের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তার। এদের কারণেই আছে নিঃস্ব। তার জীবনটাও এমন হবার কথা ছিল না, কিন্তু হয়েছে। নিজের গুটি দিয়ে সারফরাজের রাজা ঘিরে ধরে সুবহান বললেন, শেখ, নিজের জীবন আমার জন্য উৎসর্গ করা সারফরাজ, বিশ্বাস কর, আমি আর মানুষ নেই, পশুর চাইতেও হৃদয়হীন হয়ে গেছি আমি। তোকে বাঁচিয়ে রাখলে এক সময় ভয়ঙ্কর সবল দিবি তুই আমাকে। সব কিছু হারিয়ে এই সমাজে নিজেকে সুখ গুছিয়ে নিয়েছি আমি। তোর কারণে এই সুখ নষ্ট করতে পারবো না আমি। কথাটি বলেই টেবিলে ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে সারফরাজের পানে তাক করলেন সুবহান। নিজের নানার নিষ্ঠুর রূপে ফ্যালফেল করে তাকিয়ে রইল সারফরাজ। এরপর দাবার বোর্ডের পানে তাকিয়ে খুব সহজেই চেক কাটিয়ে নিল। শুরু হলো পাল্টাপাল্টি আক্রমণ। সময় গড়ালো পলকে পলকে। শেষমেশ নিজের বুদ্ধিমত্তায় সুবহানের রানী ঘিরে ধরল সারফরাজ। সবচেয়ে শক্তিশালী গুটির এমন পরিণতিতে সুবহানের হাত থেকে খসে পড়ল রিভলভার। বাঁকা হেসে সারফরাজ বলল, চেক কাটার নয়তো মাথা নত করুন। কথাটা বোধহয় সুবহানের ইগোতে লাগলো। ছো মেরে রিভলভার তুলে উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন, আমি কখনো হারিনি, আজও হারবো না, তোকে আমি বাঁচতে দেব না সারফরাজ। কথাটি বলেই ট্রিগার চাপতে চাইল সুবহান। সুবহানকে সেই সুযোগ না দিয়ে খপ করে রামদা তুলে নিয়ে এক কোপ বসিয়ে দিল সারফরাজ। মুহূর্তেই মাটিতে ঢলে পড়ল সুবহানের খণ্ডিত দেহ। সুবহানের পতিত দেহের পানে তাকিয়ে সারফরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে কম্পিত স্বরে বলে উঠল, চেকমেট নানা জান। সম্পর্কের মূল্য আপনি না দিলে আমি একা দেব কেন? ভোরের আলো ফুটল একদম অন্যভাবে। সকাল থেকেই সূর্যখানা তির্যক আলো বিলিয়ে চলেছে। পাখির কলতানের বিপরীতে কাকের কা কা ধ্বনি কানে তালা লাগিয়ে দিচ্ছে। চারপাশে রক্তের পচে যাওয়া গন্ধ আর মাছির ভনভনানি শব্দে পেট গুলিয়ে ওঠার উপক্রম। হাবিলির আঙিনায় কুকুরের দল খেউ খেউ শব্দে উত্তাল করে তুলেছে পুরো বাড়ি। সবগুলো লাশ স্তূপ করে তার উপরে উঠে এক পা ঝুলিয়ে আরেক পা ভাঁজ করে হাঁটুতে মাথা রেখে চোখ বুজে বসে আছে সারফরাজ। হাতে এখনো সেই রক্তাক্ত ভয়ানক দা। সারফরাজের তন্দ্রাভাব ছুটল পুলিশের গাড়ির সাইরেনে, তবুও উঠে দাঁড়ালো না। মিনিট দুইয়ের ব্যবধানে খাকি পোশাকে ভরে গেল চারপাশ। ইন্সপেক্টর নিয়াজ মোরশেদ আদেশ করলেন, অ্যারেস্ট হিম। সারফরাজ তখনও নির্বিকার। একজন হাবিলদার ভয় ভয় গিয়ে হাতকড়া পরালো সারফরাজের হাতে। এরপর টেনে হিঁচড়ে নামালো লাশের স্তূপের উপর থেকে। নিয়াজ মোরশেদ আদেশ দিল, চারপাশে তল্লাশি চালাও। এমন সময় ভেসে এলো বাচ্চার কান্না। এবার সারফরাজ মুখ খুলল, বলে উঠল, সমস্ত মনস্টার বধ করেছি আমি, আর ভয় নেই রূপকথা। এবার তুমি নিরাপদ। কথাটি বলেই পকেট থেকে চাবি এগিয়ে দিল। সেই চাবি নিয়ে দৌড়ে গিয়ে একজন কনস্টেবল খুলে দিল রূপকথার কক্ষের দরজা। ছাড়া পেয়ে দৌড়ে এসে সারফরাজের কোমর জড়িয়ে ভয়ার্ত স্বরে রূপকথা বলল, তোমার শরীরে কিসের রক্ত? উত্তর করবার আগেই নিয়াজ মোরশেদ আদেশ দিলেন, এই নিয়ে চলে কে? কোনো মানুষ নয় এই ছেলে, আস্ত এক রাক্ষস। টানতে টানতে সারফরাজকে নিয়ে গেল কনস্টেবল। কিন্তু রূপকথা চেপে ধরে রইল সারফরাজের হাত, আর কেঁদে কেঁদে পুলিশের উদ্দেশ্যে বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে বেঁধেছ কেন? আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না। নিয়াজ মোরশেদ রাগী স্বরে শুধালো। এইখানে কি হয় তোর? রূপকথাকে তুই সম্বোধন পছন্দ হলো না সারফরাজের। ধমকে জবাব দিল। একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তা এখনো শেখেননি অফিসার? সারফরাজের তিরস্কারে নিয়াজ মোরশেদের পায়ের রক্ত মাথায় উঠল। সারফরাজের শার্টের কলার চেপে ধরে নাক মুখ বরাবর 3-4টে শক্ত ঘুষি বসিয়ে বলে উঠল, রিমান্ডে নিয়ে একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় তোকে শেখাবো আমি।
কথাটি বলেই চোখ গরম করে বলে উঠলেন। কুকুরের মতো ধরে বেঁধে নিয়ে চলো একে। কথাটি বলেই চোখ গরম করে বলে উঠলেন। সারফরাজের এহেন অসহায় অবস্থায় জোরে জোরে কেঁদে উঠল রূপকথা। সে কিছুতেই ছাড়ল না সারফরাজকে। কনস্টেবল হাজার চেষ্টা করেও সারাতে পারল না তাকে। সে সারফরাজের কোমর চেপে সারফরাজের সাথে সেটে রইল। শেষমেশ উপায় না পেয়ে রূপকথাকে সহ থানায় নিয়ে চললেন নিয়াজ মোরশেদ। সুভান গঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিপোর্টাররা থানার সামনে ভিড় করেছে ক্যামেরা নিয়ে। বিশেষ শেল্টারে সারফরাজকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে পৌঁছানোর আগে রিপোর্টাররা ঝেঁকে ধরল তাকে। নিজেদের উত্তেজনা আর কৌতূহল দমাতে না পেরে একজন রিপোর্টার শোধালো, এতগুলো মানুষের হত্যা এইটুকু বয়সে কিভাবে করলে তুমি? তোমার পরিচয় কি? নিশ্চয়ই তোমার বাবা কোনো জয়হীন খুনি, তাই না? গায়ে খুনির রক্ত বইছে বলেই ঠান্ডা মাথায় এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েও সুস্থ মস্তিষ্কে দাঁড়িয়ে আছো। রিপোর্টারের কথায় গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সারফরাজের। হ্যান্ডকাপওয়ালা হাতি ছো মেরে রিপোর্টারের গলা টিপে ধরে ভয়ানক চোখে তাকিয়ে গর্জে বলে উঠল, My father was not a murderer. He was an army officer. Lieutenant Colonel Shadaf Shahzain. Listen one more time. He was an army officer, not a killer. And this bastard killed him. রূপকথার চিৎকারে থানায় উপস্থিত প্রত্যেকের নাজেহাল অবস্থা। মাটিতে গড়াগড়ি দেবার জোগাড় হয়েছে কাঁদতে কাঁদতে মেয়েটার। সারফরাজকে কিছুতেই লকআপে ভরতে দেবে না সে। একদিকে বাইরের কৌতূহলী রিপোর্টারের চাপ, অন্যদিকে এই বাচ্চার অহেতুক কান্নায় নিয়াজ মোরশেদ নিজের ক্রোধ আর সংবরণ করতে পারলেন না। বুদ্ধিহীনের মতো সারফরাজকে নিজের রোলার স্টিক দিয়ে আরো কিছুক্ষণ বেধড়ক পেটালেন। এহেন নিষ্ঠুর দৃশ্যে রূপকথা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল, কিন্তু নির্বিকার নির্ভর হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সারফরাজ। রূপকথা শেষ পর্যন্ত সহ্য করতে পারল না এই নির্মম দৃশ্য। ক্ষিপ্ত হয়ে নিয়াজ মোরশেদকে এলো পাথারি কিল খামচি দিয়ে হাতে কামড় বসিয়ে নিয়াজ মোরশেদের বাহুতে এক প্রকার ঝুলে রইল সে। ব্যথায় নিয়াজ মোরশেদ হাত ঝটকা দিতেই দূরে ছিটকে পড়ল রূপকথা। পাশের কাঠের চেয়ারের সাথে লেগে কপালের কাছে বেশ খানিকটা কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল। ক্লান্ত ব্যথার্ত সারফরাজ গুঙ্গিয়ে বলে উঠল, আপনাকে আমি ছাড়বো না অফিসার। ও আমার আমানত। ওকে আঘাত করে বড্ড ভুল করে ফেলেছেন আপনি। এর জন্য চরম মূল্য চুকাতে হবে আপনাকে। নিয়াজ মোরশেদ দাঁতে দাঁত পিষে সারফরাজের মুখে এক ঘুষিয়ে বসিয়ে ধমকে শুধালো, কি করবি তুই? শরীরের রক্ত গরম, রিমান্ডে নিয়ে একদম ঠান্ডা করে দেব। পাচায় যখন গরম ডিম ঢুকবে তখন এত তেজ থাকবে তো, শালা জানোয়ার কোথাকার। নিয়াজ মোরশেদের ঘুষির আঘাতে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো সারফরাজের। পুরো মুখ ভর্তি রক্ত। সফেদ দাঁতগুলো কেমন রঙিন হয়ে রাক্ষসের মতো দেখাচ্ছে সারফরাজকে। থু করে সেই রক্ত মেঝেতে ফেলে বিদঘুটে হাসল সারফরাজ। এরপর ফিসফিস করে পুনরায় বলল, আমি তোকে খেয়ে ফেলবো অফিসার, জাস্ট খেয়ে ফেলবো। পারলে আমাকে মেরে ফেলিস, নয়তো তুই বাঁচবি না। এবার যেন নিয়াজ মোরশেদের রক্ত ছলকে উঠল। নিজের গান বেল্টের খাবড়ি থেকে রিভলভার নিয়ে সারফরাজের কপালে চেপে ধরতেই পুরো থানা পিন পতন নীরবতায় ছেয়ে গেল। মেঝেতে বুট ঠুকে স্যালুটের শব্দে পিছনে ফিরল নিয়াজ। পেছনে কমিশনার দাঁড়ানো। ভীত হয়ে গান সরাতেই পুলিশ কমিশনার রূপকথাকে মাটি থেকে তুলে কোলে নিলেন। এরপর ভারী গলায় শুধালেন, এই বাচ্চাকে আঘাত করেছে কে? সারফরাজ নিয়াজ মোরশেদের দিকে আঙ্গুল তাক করে বলল, এই মানুষরূপী জানোয়ারটা ওকে আঘাত করেছে। কমিশনার সারফরাজের চেহারার পানে নজর দিল। এবার ছেলেটার চেহারা দেখেই ভয় লাগছে। পুরো শরীর রক্তে মাখামাখি। নিয়াজ তাকে এভাবে মেরেছে তা নিয়াজের এলোমেলো ইউনিফর্ম দেখেই বোঝা যাচ্ছে। কমিশনার মুখে কাঠিন্য ভাব এনে নিয়াজ মোরশেদের সামনে দাঁড়িয়ে শাসালেন, নিজের লিমিটে থাকুন নিয়াজ সাহেব। দুটো অপরাধ একসাথে করেছেন আপনি। প্রথমত এই বাচ্চাটাকে আঘাত করেছেন, দ্বিতীয়ত আসামিকে বেদহায় পিটিয়েছেন। রিমান্ড জারি হবার আগেই আপনি তাকে এভাবে মারধর করতে পারেন না। তাছাড়াও বয়স এখন 18 হয়নি, কিশোর। যেখানে আদালত নিজেই ওর শাস্তি নিয়ে কনফিউশন থাকবে, সেখানে আপনি শাস্তি দেবার কে? নিয়াজ মোরশেদ মাথা নত করে চুপ রইল। কিন্তু কমিশনার উত্তরের আশায় আবারও ধমকে উঠল। কি হলো, অ্যান্সার দিন। নিয়াজ আমতা আমতা করে বলল, স্যার, ও আমাকে হুমকি দিয়েছিল বারবার। হুমকি দিলে এভাবে মারবেন? আর যে অযথা আপনাকে হুমকি কেন দিতে যাবে? এখানে উপস্থিত এতগুলো পুলিশ, কে সে হুমকি দিচ্ছে না? আপনাকে কেন দিবে? আগে
থানাতে আপনার রিপোর্ট খুব খারাপ দেখছি আমি। আসামিদের প্রতি একটু সদর হন, ওরাও মানুষ। নিয়াজ মোর্শেদ চোরা চোখে সারফরাজের পানে তাকিয়ে আবার চোখ সরিয়ে উত্তর করল, সরি স্যার। কমিশনার নিজের পকেট থেকে রুমাল বের করে রূপকথার কপাল মুছতে মুছতে শুধালো। ও তোমার ভাই হয়? কান্না থামিয়ে মাথা নাড়ালো রূপকথা। কমিশনার নরম গলায় শুধালেন, তবে কি হয় তোমার? এভাবে কাঁদছিলে কেন ওর জন্য? রূপকথা পুলিশ কমিশনারের 2 হাত চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, ও আমার সেভিয়ার, ওকে ছেড়ে দাও। ওকে ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব। প্লিজ ছেড়ে দাও ওকে। এখানে ওই আঙ্কেল ওকে খুব মারছে, আমার ভয় করছে। এভাবে মারলে সারফরাজ মরে যাবে না? মেয়েটির কান্নায় কমিশনারের বুকে চিনচিনে ব্যথার উদ্রেক হলো। মেয়েটির গোটা গোটা হাতের স্পর্শে চোখে জল জমল। পলক ঝাপটিয়ে সেই জল লুকিয়ে বলে উঠল, ও অপরাধ করেছে, ওর তো বাড়ি যেতে পারবে না মামুনি। তোমার ঠিকানা বলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমার বাড়ি আমি চিনি না। রূপকথার উত্তরে অবাক হলো কমিশনার। চিন্তিত ভঙ্গিতে শুধালো, তোমার বাবা মা কোথায় থাকেন? 2 হাতে চোখে জল মুছছে আদো বুলিতে রূপকথা বলল, আকাশে তারা হয়ে গেছে, আমি ওর কাছে থাকি। কমিশনার ঘটনাটা বুঝতে পেরে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর কোমল স্বরে বললেন, তুমি আমার সাথে যাবে? তড়িৎ মাথা নেড়ে রূপকথা সারফরাজের পানে আঙ্গুল নির্দেশ করে বলল, আমি ওর কাছে থাকবো, আর কোথাও যাব না। কমিশনার বুঝল পুরো বিষয়, তাই আর না ঘাটিয়ে নিয়াজ মোর্শেদকে আদেশ দিলেন, মেয়েটাকে সহজ লকাবে রেখে দিন। আজ রাতটুকু মেডিকেল সেল এ থাকার ব্যবস্থা করুন ওদের। আর বাচ্চাকে ভয় ভীতি দেখিয়ে ডিস্টার্ব করবেন না কেউ। যদি মেয়েটি কান্না আবার আমার কানে যায়, তবে সবাইকে এর জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবেন। নিয়াজ মোর্শেদ বাদ সেধে বলে উঠলেন, কাল সকালে ওকে কোর্টে চালান করতে হবে স্যার। মেয়েটা কিছুতে ওকে ছাড়ছে না। এভাবে একটা বাচ্চা এমন ভয়ানক ক্রিমিনালের কাছে কিভাবে রাখবো স্যার? কমিশনার শুকনো হাসলেন, এরপর বললেন, শিশুরা ভালোবাসার কদর সব চাইতে ভালো বুঝে নিয়াজ সাহেব। আমরা যাকে ভয়ানক খুনি ভাবছি সে এই মেয়েটির রক্ষাকর্তা। তাই বেশি না বুঝে যা করতে বলছিলেন তাই করুন। নিজ কার্যালয়ে বসে বসে রূপকথার কথা একমনে ভেবে চলেছেন কমিশনার। মেয়েটির বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, শ্বেত শুভ্র গায়ের রং আর মায়াবী চেহারা তার হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। নিজের সন্তানের কথা মনে পড়তেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ চাইলেই কাঁদতে পারে না। হৃদয় ব্যথায় টনটন হলেও মুখে হাসি ফুটিয়ে চলতে হয়, নইলে মানুষ খেতাব দেয় কাপুরুষ। হঠাৎ সেলফোনের শব্দে ধ্যান ভাঙল তার। স্ক্রিনে মেড সার্ভেন্টের নম্বর দেখে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ফোন তুললেন তিনি। ও পাশ থেকে অল্প বয়সী মেয়েদের উত্তেজিত আওয়াজ পাওয়া মাত্রই কমিশনার বললেন, আমি আছি। ফোন কেটে সমস্ত চিন্তা ভুলে ছুটে চললেন বাংলা অভিমুখে। থানার কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগলো না বাসায় পৌঁছাতে। ঘরে ঢুকে এলোমেলো ভাঙচুর করা জিনিসের ছড়াছড়ি দেখতে পেলেন মেঝে জুড়ে। ড্রয়িং রুমে এখনো ফুল ভলিউমে টিভি চলছে। দৌড়ে যেতে নিলেই সিরামিকের একটা মগ ছুটে এসে তার কপাল বরাবর লাগলো। কপাল চেপে ধরেই দৌড়ে বেডরুমে গিয়ে ডেকে উঠলেন, রেখা। স্বামীর গলা পেয়ে সার্ভেন্টকে ছাড়িয়ে দৌড়ে এসে কমিশনারের শার্টের কলার টেনে ধরে হাওমাও করে কেঁদে বলে উঠলেন, ওখানে আমার বাচ্চাকে এনে দাও সুফিয়া। ও ভয় পাচ্ছে, ও কাঁদছে, আমার ছোট্ট বাচ্চাটা কাঁদছে, আমাকে এক্ষুনি এনে দাও। সহধর্মিনীর এমন উন্মাদনা দীর্ঘ 8টি বছর ধরে সহ্য করতে করতে সুফিয়ান চৌধুরী যেন পাথরে পরিণত হয়েছেন। অধিক আদরের একমাত্র সন্তানকে হারিয়ে মস্তিষ্কেও বিকল রোগে ভুগছেন রেখা। সুন্দর কোনো মেয়ে বাচ্চা দেখলেই উন্মাদ হয়ে ওঠেন। কোনোভাবেই এই হাইপার অ্যাক্টিভিটি কমানো যায় না। শেষমেশ উপায় হিসেবে হাই ডোজের ঘুমের ওষুধ নয়তো ইলেকট্রিক শক। কতদিন চলবে এই বেদনার্ত খেলা? রেখাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন সুফিয়ান চৌধুরী। এরপর আহত মেয়ে এসে বলল, টিভিতে সুভান গ্যাং হত্যা নিউজ দেখতে দেখতে উনি হঠাৎ চিৎকার করে উঠলেন আমার বাচ্চা বলে। এরপর থেকে কেমন চলছে স্যার? কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। সুফিয়ান কি মনে করে তার স্ত্রীকে বললেন, আমার সাথে থানায় যাবে রেখা। চকচকে চোখে মুখে হাসির রেখা ফুটিয়ে রেখা বাচ্চাদের মতো বলল, ওখানে টুনটুন আছে? হ্যাঁ। রেখা আর অপেক্ষা করতে চাইল না।
সুফিয়ানকে বগল ধাবা করে থানা অভিমুখে ছুটল। মেডিকেল সেলের বেডে সারফরাজকে পেছন থেকে গলা ঝরিয়ে ধরে বসে আছে রূপকথা। বাবা মায়ের পর এই মানুষটি তার আশ্রয়স্থল। মানুষটির সাথে তার কি সম্পর্ক রূপকথা জানে না। সে শুধু জানে মানুষটি তাকে আগলে নিয়ে রক্ষা করতে জানে। সারফরাজ ছাড়া রূপকথার যাবার কোনো জায়গা নেই। রূপকথা যেতেও চায় না। সারফরাজ যেখানে যাবে সেও সেখানেই যাবে। মা ছাড়া যেমন সন্তানের চলে না, সারফরাজ ছাড়াও রূপকথার চলবে না। কিন্তু নিয়তি কি লিখে রেখেছে তার জন্য। রূপকথার কাটা জায়গায় হাত বুলিয়ে গভীর নজরে পরখ করে চলেছে সারফরাজ। অজানা ব্যথায় বুকটা কেমন যেন করে উঠছে মেয়েটার সামান্য ক্ষততে। কি নাম এই ব্যথার? নিজের রক্তাক্ত কেটে যাওয়া হাত রূপকথার মাথায় বুলিয়ে সারফরাজ নরম গলায় শুধালো। অনেক লেগেছে তাই না? মাথা দুলিয়ে রূপকথা বলল, আমার লাগেনি, তোমার অনেক লেগেছে তাই না? স্মিত হেসে সারফরাজ রূপকথার গাল টিপে বলল, আমারও লাগেনি। সারফরাজের ঠোঁটের ক্ষততে উৎসুক হয়ে ছোট বাচ্চা সুলভ অল্প হাত বুলালো রূপকথা। ব্যথায় চোখ বুজে ফেললো সারফরাজ। সেটা দেখে দ্রুত হাত সরিয়ে রূপকথা বলল, আমরা বাড়ি যাব কবে? সারফরাজ জানে সে আর বাড়ি ফিরবে না। আজীবন তাকে সাজা ভোগ করতে হবে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে সে। আইন এতটাও উদার নয় যে তাকে কিশোর বলে সহজেই মাফ করবে। তপ্ত কম্পিত শ্বাস ছেড়ে সারফরাজ রূপকথার পানে নজর দিল। এরপর ব্যথিত স্বরে বলল, আমি আর এই কঠিন দেয়ালের ভেতর থেকে বের হতে পারবো না রূপকথা। তাহলে আমিও এখানেই থাকবো। এখানে সব দৈত্য দানবের বসবাস। তুমি তো রাজকুমারী। রাজকুমারী কি করে দৈত্যের সাথে বাস করবে বলো তো? তুমি তাহলে সব দৈত্য মেরে দাও। এবার গলা ধরে এলো সারফরাজের। রূপকথার এলোমেলো চুলের ঝুঁটি বেঁধে নিতে নিতে সারফরাজ বলল, আমি নিজেই তো একটা দৈত্য রূপকথা। ছোট রূপকথা সারফরাজের কথার গভীরতা পরিমাপ করতে পারল না। তার কাছে কথাটা মজার মনে হলো। ছোট গোল গোল হাত দুটো দিয়ে মুখ চেপে খিলখিল করে হাসল রূপকথা। সে হাসির পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি রূপকথা? নিজের ছোট হাতের আজলায় সারফরাজের দুই গাল ধরে রূপকথা আদুরে ভঙ্গিতে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সারফরাজ। এমন সময় একজন কনস্টেবল এসে সারফরাজকে ডেকে বলে উঠল, কমিশনার আসছেন। সারফরাজ ভীতিহীন রূপকথার হাত চেপে ধরে বসে রইল। কনস্টেবল বিদায় নিতেই দৌড়ে সেলের ভেতর প্রবেশ করলো রেখা। চোখে মুখে অনন্য খুশির দ্যুতি তার। এসে এই রূপকথাকে বুকে জড়িয়ে চোখে মুখে হাজারো চুমু আঁকল। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল রূপকথা। সারফরাজ ভাবল হয়তো রূপকথার আত্মীয়। কোনো কিছু বুঝে উঠবার আগেই রেখা বলে উঠল, এখানে এমন ভয়ানক মানুষের কাছে কেন বসে আছো টুনটুন? বাড়ি চলো, কখন থেকে খুঁজে চলেছি তোমায়। বলেই টেনে হিড়হিড় করে রূপকথাকে নিয়ে যেতে চাইল রেখা, কিন্তু সারফরাজের হাত কামছে ধরে কেঁদে উঠল রূপকথা। আপনাকে আমি চিনি না, আমি যাব না। রেখা কিছু বলার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, ওকে ছেড়ে দাও রেখা, ওকে আমরা রাতের বাড়িতে নিয়ে যাব। এবার রিয়্যাক্ট করে উঠল রেখা, সারা দিন পর বাচ্চাকে খুঁজে পেলাম, আমার মানিক আমি ফেলে কিছুতেই যাব না। পাগলামো করো না রেখা। চিৎকার করে বলে উঠল, আমার মেয়েকে ফেলে আমি কিছুতেই যাব না সুফিয়ান। আর এই ছেলেটা তো খুনি, টিভিতে দেখেছি ওকে আমি। আমার মেয়ে এর সাথে কি করছে এখানে? কথাটি বলে আবার টানা হেঁচড়া শুরু করলো রূপকথাকে। সারফরাজ বুঝল পুরো ঘটনা। রেখার চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট, কথাবার্তাই স্বাভাবিক নয়। যেখানে সারফরাজ নিজে রূপকথার বাবা মাকে মরতে দেখেছে, সেখানে এই মহিলা কিছুতেই রূপকথার মা হতে পারে না। কমিশনার কিছু বলার আগেই সারফরাজ বলল, উনি তোমার খালামুনি রূপকথা, ওনাকে ভয় পেও না। সারফরাজের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রেখা। সারফরাজকে ধমকে বলে উঠল, আমি ওর মা? পাগল হয়ে গেছো তুমি? পরিস্থিতি গোলা বুঝতে পেরে রেখাকে বহু কষ্টে সামলে নানান বুঝ দিয়ে বের করে নিয়ে গেল সুফিয়ান চৌধুরী। কিন্তু রেখা বারবার বলল, প্রমিস করো সুফিয়ান, রাতে ওকে বাড়িতে নিয়ে আসবে। সুফিয়ান মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাব। রাতের আধার এসে গ্রাস করেছে ধরনী। ঘড়ির সময় জানা নেই সারফরাজের। হাজতের কঠিন দেয়াল পার করে এখানে বাইরের কোনো সারা শব্দ আসে না। চারপাশে শুধু পুলিশের বুটের শব্দ ব্যতীত সব কেমন ধোঁয়াশা। রূপকথা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কমিশনার স্পেশাল খাবার পাঠিয়েছে তার জন্য। মুখের আঘাতের কারণে সারফরাজ কিছু খেতে পারেনি।
থেকে থেকেই মেয়েটি ঘুমের ঘোরে বলে উঠছে। আমি সারফরাজকে ছেড়ে যাব না। মেয়েটির মুখের মায়ায় সারফরাজ তাচ্ছিল হেসে বলে, সম্পর্কে তুমি আমার কেউ না, অথচ টান যেন জনম জনমের। কথাটি বলেই রূপকথার কপালের আঘাতের স্থানে অল্প হাত ছুঁয়ে আদর করলো সারফরাজ। হঠাৎ ভারী মুটের শব্দে নড়ে চড়ে উঠল সারফরাজ। সারফরাজ ধরেই নিল নিয়াজ মোর্শেদ তাকে শায়েস্তা করার জন্য আসছে বোধ হয়, কিন্তু তাকে ভুল প্রমাণ করে কমিশনার সুফিয়ান চৌধুরী ভেতরে প্রবেশ করে বলে উঠল, বাচ্চাটাকে আমাকে দিবি সারফাস? সারফরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান চৌধুরীর পানে। সুফিয়ান চৌধুরী আবারও অসহায়ের ন্যায় বলে উঠল, দুপুরে যাকে দেখলি ও আমার স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছি, টাকা পয়সার ক্ষমতা কিছুই অভাব নেই। অভাব কিসের জানিস? একটা সন্তানের। সারফরাজ অবাক হয়ে শুনতে লাগলো কমিশনারের কথাগুলো। কমিশনার রূপকথার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে আবার বলল, বিয়ের 14 বছর পর মা হয়েছিল রেখা। মা হতে পেরে কি খুশি হয়েছিল সেদিন। দীর্ঘ প্রতীক্ষার পর রেখার কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এলো আমাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিবেশের 5 বছর বয়সে মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল। রেখার সামনে ঘটেছে এই দুর্ঘটনা, চোখের সামনে নিজ সন্তানের নির্মম মৃত্যু সইতে পারেনি সে। সাথে সাথে ব্রেন স্ট্রোক হয়ে সেন্সলেস হয়ে গেছে। এরপর থেকে আগেই হাসি খুশি শান্ত স্থির রেখা হারিয়ে গেছে। যেই রেখা বেঁচে আছে সে বদ্ধ, উন্মাদ, বিক্ষিপ্ত, চঞ্চল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন কমিশনার। সে সারফরাজের হাত চেপে ধরে সিক্ত গলায় আবারও বললেন, তোর কোনো ভবিষ্যৎ নেই সাফওয়াত। মেয়েটার যাবার কোনো জায়গা নেই। তোর অবর্তমানে তোর জেল হবে যাবজ্জীবন। এতগুলো বছর কে দেখবে এই বাচ্চাটাকে? তোর সাথে সাথে এই ফুটফুটে বাচ্চাটাকে কতদিন জেলে রাখতে পারবি তুই? কোর্টের রায় হলে তোকে পাঠানো হবে সংসদকারে, আর এই বাচ্চাটাকে দেওয়া হবে কারো হেফাজতে। মেয়েটা হুট করে মানিয়ে নিতে পারবে সেসব? বিবেক বুদ্ধি দিয়ে একবার মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখ। সারফরাজ মাথা নত করে নীরব রইল। মন এত ভার কেন হচ্ছে এসব শুনে? রূপকথা তার কেউ না, তবুও তাকে ছাড়তে মন সায় দেয় না কেন? মেয়েটাকে দেখার পর রেখা স্বাভাবিক আচরণ করছে বাসায়, বাচ্চাটার জন্য কান্না করছে, ঘর গুছাচ্ছে, তুলে কাপড় বের করে গুছিয়ে রাখছে, আচরণ একদম স্বাভাবিক। নিজের স্ত্রী দীর্ঘ 8 বছর পর এমন হাসি খুশি দেখে বড্ড লোভ হচ্ছে জানিস। মোটেও এমনি মেয়েটার নিয়ে যাব না, তোকে সুন্দর একটা জীবন উপহার দিতে মেয়েটাকে নিয়ে যাব। কথাটি বলেই সারফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে গেলেন সুফিয়ান চৌধুরী। আকস্মিক এমন কাণ্ডে সরে দাঁড়ালো সারফরাজ। সুফিয়ান ব্যথিত কণ্ঠে বললেন, দীর্ঘ জীবনের দায়িত্বে আজ অসৎ হতে চলেছি, গায়ের উগ্নদের কলঙ্ক লাগাতে চলেছি শুধুমাত্র প্রিয়তমা স্ত্রীর মুখে হাসি আর তার স্বাভাবিক জীবনযাপনের জন্য। কোর্টে চালানোর পথে তোকে পালানোর সমস্ত পথ আমি খুলে দেব সারফাস। শুধু তাই নয়, এই দেশ থেকে অন্য কোথাও তোকে পাঠিয়ে দেব, যেখানে তোর অপরাধ সম্পর্কে কেউ জানবে না। কেউ অপরাধীকে খুনি বলে তোর দিকে আঙ্গুল তুলবে না। শুধু মেয়েটাকে ভিক্ষে দে আমাকে। দেখ বয়সে কত বড় হয়ে তোর পায়ের কাছে বসে আছি আমি, দিবি? সারফরাজ চোখ বুঝে নিজের ভবিষ্যৎ ভেবে নিল। সত্যি তার এই অনিশ্চিত জীবনে মেয়েটিকে জড়িয়ে শুধু শুধু কষ্ট বই আর কিছুই দেয়া হবে না। এর চাইতে রূপকথা কমিশনারের পরিবারে কাছে থাকলে ভালো থাকবে, ওর সুন্দর ভবিষ্যৎ হবে। রূপকথার ভবিষ্যৎ চিন্তা করে মাথা ঝাঁকালো সারফরাজ। এরপর বুক পকেট থেকে একটা রক্তাক্ত ছবি বের করে কম্পিত হাতে সুফিয়ান চৌধুরীর পানে এগিয়ে বলল, আমার মাকে খুঁজে দেবেন? দ্রুত হাতে ছবি নিয়ে সুফিয়ান বলল, দেব। সারফরাজ একবার রূপকথার মাথায় হাত বুলালো, এরপর বলল, আগলে রাখবেন, বড় লোকের মেয়ে, বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল, আমার সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা। মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে ঘুমন্ত রূপকথাকে কোলে তুলে বুকে জড়ালো সুফিয়ান। এরপর চলে যাবার জন্য পা বাড়ালো। সারফরাজ ব্যথিত স্বরে বললেন, কাল একবার নিয়ে আসবেন, শেষ দেখা দেখব। সারা রাত সারফরাজের ঘুম হলো না।
একই জায়গায় হাঁটু ভাঁজ করে বসে পুরোটা রাত কাভার করলো সে। গায়ে জড়ানো রক্ত ভেজা শার্ট শুকিয়ে খড়খড়ে হয়ে রয়েছে, গা থেকে রক্তের আষ্টে গন্ধ বেরোচ্ছে। একদিকে না খাওয়া, তার মধ্যে মাথার উপর বিশাল দুশ্চিন্তা, সব মিলিয়ে কেমন পেটে গুড়গুড় করে উঠল সারফরাজের। পেট গুলিয়ে বমি পাচ্ছে তার। একটু পানি খেতে পারলে ভালো হতো। দুর্বল শরীরে চারপাশে পানি খুঁজল। অবশেষে টেবিলের এক কোণে পানির সন্ধ্যা মিলল। হাঁটুতে ভর দিয়ে পানির জগের কাছে যাবার জন্য উঠে দাঁড়াতে চাইল সারফরাজ, কিন্তু ব্যথায় কোকিয়ে বসে পড়ল। নিয়াজ, মোর্শেদ আর কাবিরের আঘাত মিলে পা দুটো ফুলে টনটন হয়ে আসে, সেগুলো যেন আজ শক্তিহীন অসার। এদিকে খারাপ লাগার মাত্রা ছাড়ালো। শেষ চেষ্টায় বেড ধরে কিচে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পানির জগের কাছে এলো। কাটা দগদগে ঠোঁটে পানিরটা লাগা মাত্র লালচে ঠোঁটজোড়া আগুনের মতো জ্বলে উঠল। তবুও চোখ খিচে অল্প পানি পেটে চালান দিল সারফরাজ। এরপর চারপাশে লাল রঙা সিমেন্টের দেয়ালে নজর বুলালো। আজ থেকে তার জীবনের গতি উদ্দেশ্যহীন। কমিশনারের কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি সারফরাজ। আজকাল নিজের স্বার্থের জন্য মানুষ নিখুঁত অভিনয় করতে পারে। একজন খুনিকে বাঁচিয়ে তার কি লাভ? নিজের বেঁচে থাকবার জন্য রূপকথাকে কমিশনারের হাতে তুলে দেয়নি সারফরাজ। রূপকথার জন্য কমিশনার আর তার স্ত্রী দুজনের চোখে মুখেই তীব্র আকুতি দেখেছে সারফরাজ। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না, কথাটা সারফরাজের বাবা তাকে বলেছিল। খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান ছিলেন কিনা, ছেলেকেও গড়ে তুলতে চেয়েছিলেন নিজের মতো। কিন্তু বিধি বাম। কমিশনারের টাকা পয়সা, বিলাসবহুল জীবনযাপন, কিচ্ছুটির অভাব নেই। সন্তানহারা এই দম্পতি নিজের সবটা দিয়েই যে রূপকথাকে আগলে রাখবে সারফরাজ বেশ বুঝতে পেরেছে তা। এই জন্যই সে বিনা সংকোচে রাজি হয়েছে। কিন্তু কোথাও একটা শুকনো ব্যথা গুমড়ে কাটছে। ব্যথাটা কিসের খুঁজে পায় না সারফরাজ। হয়তো একসাথে কিছুদিন ছিল তাই মায়া বসে গেছে। এই মায়াটা আবার বড় অদ্ভুত জিনিস। কারোর উপর একবার তা বসে গেলে দুনিয়া উলট পালট করে দিতে ইচ্ছে করে সেই মানুষটির সামান্য খুশির জন্য। তবুও মন বলে মানুষটা ভালো থাকুক।